হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা তোমাদের যে মাধ্যমিক এবিটিএ 2026-এর জন্য টেস্ট পেপার বেরিয়েছে তার যে ফিজিক্যাল সায়েন্সের প্রথম স্কুল সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটার অ্যান্সারগুলো ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো এবং অ্যান্সারগুলো করে দেবো। তো তোমরা ভালো করে এটা বুঝবে এবং এবিটিএ রিলেটেড 2026-এর যদি আরও ভিডিও পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটাতে সঙ্গে যুক্ত হয়ে যাও। এই চ্যানেলে আমরা ডেইলি প্রত্যেকটা সাবজেক্ট সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ তার ভিডিও আপলোড করব। চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে স্কুল সেটা রয়েছে তোমাদের 2026-এর এবিটিএর 25 পাতায়। কি রয়েছে স্কুলটাতে? প্রথমে আমরা এমসিকিউ সলিউশন করব, ঠিক আছে? দেখো, একদম ফার্স্ট যে এমসিকিউ রয়েছে 1.1, সেটি বলেছে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক জ্বালানি। তোমরা বুঝতে পারছো একদম খুব ইজি কোয়েশ্চেন এটা। এটার অ্যান্সার কি হবে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস তিনটাই হলো জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ অপশন সি। অর্থাৎ এটার অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3ভি আয়তন O2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? আচ্ছা, তোমরা প্রত্যেকে অ্যাভোগাড্রো সূত্র জানো। অ্যাভোগাড্রো ল কি বলে? 1.2। অ্যাভোগাড্রো সূত্র কি বলে? অ্যাভোগাড্রো সূত্র বলে যে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল এন, অর্থাৎ একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। অর্থাৎ গ্যাস যাই হোক না কেন, যদি তাপমাত্রা আর চাপ সেম থাকে তাহলে প্রত্যেক গ্যাসে অণুর সংখ্যা কি হবে? সেম হবে। তাহলে এখানে তোমার বলেছে পি চাপ আর টি তাপমাত্রা, ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা কত? এক্স। তাহলে ভি আয়তন হিলিয়াম যে গ্যাস রয়েছে সেখানে অণুর সংখ্যা কটা? এক্সটি। তার মানে আমি এটা বলতে পারি যে ভি আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এক্স, কারণ সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। কিন্তু এখানে তোমাকে অক্সিজেনের আয়তন কত দিয়ে দিয়েছে? 3v, অর্থাৎ ভি আয়তন অক্সিজেনের অণুর সংখ্যা x, তাহলে 3v আয়তন অক্সিজেনের অণুর সংখ্যা কত হবে? সিম্পল 3x, অর্থাৎ 3x অপশন নাম্বার বি হবে এটা তোমার অ্যানসার 2 নম্বর কোশ্চেনের। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট 3 নম্বর এমসিকিউটা দেখো 1.3 কি বলেছে? বলেছে 4NH3 = 2N2 + 6H2। বলা আছে 4NH3 = 2N2 + 6H2। কি বলেছে কোশ্চেনে? বলেছে বিক্রিয়াটিতে NH3 ও N2 এর STP তে আয়তনের অনুপাত কত? আচ্ছা, NH3 আর N2 এর STP তে আয়তনের অনুপাত কত? আচ্ছা, তোমরা রাসায়নিক বিক্রিয়া মানে বুঝো? রাসায়নিক বিক্রিয়া মানে এই লাইনগুলো, এই যে বিক্রিয়ার আগে যেগুলো থাকে সংখ্যাগুলো, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় 4 মোল NH3 এর সঙ্গে 2 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে 6 মোল হাইড্রোজেন উৎপন্ন করে, অথবা 4 আয়তন NH3 এর সঙ্গে 2 আয়তন নাইট্রোজেন বিক্রিয়া করে 6 আয়তন হাইড্রোজেন উৎপন্ন করে। এটাকে আমরা আয়তনের আকারেও বলতে পারি। তাহলে যদি অ্যামোনিয়া নাইট্রোজেনের আয়তনের অনুপাত চাই, আয়তনের তো অনুপাতই তো চেয়েছে, হ্যাঁ আয়তনের অনুপাত কত হবে? তাহলে অ্যামোনিয়ার আয়তন 4, নাইট্রোজেনের আয়তন 2, তাহলে 4:2, 2 দিয়ে কেটে দাও, 2:1। অর্থাৎ অপশন নম্বর যেটা এ সেটা হবে তোমার অ্যানসার। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হয়? আয়তন আর ঘনত্বের কি হয়? আমরা প্রত্যেকে জানি যদি উষ্ণতা আমরা বাড়াই, উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার আমরা যদি বৃদ্ধি করি তাহলে যে কোনো গ্যাসের আয়তনও কি হয়? বৃদ্ধি পায়। এবার আয়তন যদি বৃদ্ধি পায় আমরা জানি যে ঘনত্ব = ভর বাই আয়তন, অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ আমরা বলতে পারি ঘনত্ব কমবে এবং আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ কোন অপশনটা সঠিক? আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, অপশন নাম্বার সি হবে তোমার অ্যানসার। ক্লিয়ার করতে হবে? নেক্সট 1.5 কি বলেছে? বলা আছে কোন উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সৎবিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? আচ্ছা, এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 10 এর কোশ্চেন না, ক্লাস 12 এর অপটিক্সে গিয়ে তোমরা এই রিলেশনটা পাবে যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কটা কি। আমি এখানে একটু বলে দিচ্ছি।
যে বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব এর মধ্যে যে সম্পর্ক সেটা হলো লেন্সের জন্য 1/f = 1/v - 1/u, যেখানে f হলো ফোকাস দৈর্ঘ্য, v মানে প্রতিবিম্ব দূরত্ব, u মানে বস্তু দূরত্ব। এবার এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নেবে, কারণ ক্লাস 12 এটা ডিটেইলসে পড়বে, এই কোশ্চেনটা আসার চান্স তোমাদের খুবই কম। এবার বুঝো, তোমাকে ফোকাস দৈর্ঘ্য f বের করতে হবে। 30 সেমি দূরে বস্তু রাখলে, অর্থাৎ তোমাকে বস্তু দূরত্ব বলে দিয়েছে 30 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব তোমাকে বলে দিয়েছে, প্রতিবিম্ব দূরত্ব কত, 30 সেন্টিমিটার, এটা তোমাকে বলে দিয়েছে। আচ্ছা, উত্তল লেন্সের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে, ক্লাস 12 এটা পুরো ডিটেইলসে ক্লিয়ার হবে, তোমরা শুধু মাথার মধ্যে রেখে দাও। উত্তল লেন্সের ক্ষেত্রে এই যে বস্তু দূরত্ব সেটা নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয় কোনো জানার দরকার নেই, 12 পড়বে, এখন শুধু জাস্ট মনে রেখে দাও উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব নেগেটিভ হয়। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তুমি এখানে তাহলে মান বসাও, 1/f = 1/v, এর জায়গায় কত বসাবো, 30, মাইনাস এর মাইনাস প্লাস হয়ে গেল 1/30, যোগ করে দাও, লসাগু 30, 1 + 1, তাহলে 1/f = 2/30, 2 দিয়ে কেটে দাও, নিচে 15, উল্টে দাও দুই দিকে, তাহলে f = 15 নিচে ছিল চলে যাবে উপরে, অর্থাৎ বস্তুটির অর্থাৎ লেন্সটির ফোকাস দূরত্ব হবে 15 সেন্টিমিটার। কোন অপশনটা সঠিক, অপশন নাম্বার বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 1.6 কি বলেছে, বলেছে কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। আচ্ছা, তোমরা প্রতিসরাঙ্কের সূত্র জানো, প্রতিসরাঙ্কের সূত্র μ = হয় c/v। c মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর v মানে কি, অন্য কোনো মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা প্রত্যেকে জানি 3 × 10⁸, আর মাধ্যমটিতে আলোর বেগ কত বলে দিয়েছে, 2 × 10⁸, তাহলে 10⁸ কেটে গেল, μ এর মান পড়ে থাকলো 3/2, অর্থাৎ মাধ্যমটি প্রতিসরাঙ্ক হবে 3/2। কোন অপশনটা সঠিক, অপশন নাম্বার বি, এটা হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনগুলো নোট করে নাও, তারপর আমরা নেক্সট কোশ্চেন শুরু করছি। প্রত্যেকের নোট হয়েছে? দেখো, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 1.7 বলা আছে 50 হার্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়। আচ্ছা, এই জিনিসটা বুঝবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমাকে বলে দিয়েছে 50 হার্জ, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, অর্থাৎ 50 হার্জ কম্পাঙ্কের যে এসি মেন্স, সেখানে কারেন্টের যে অভিমুখ, লাইন মানে কারেন্টের অভিমুখ, সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ফ্রিকোয়েন্সি তোমার যতবার থাকবে, ফ্রিকোয়েন্সি মানে কি, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ 1 সেকেন্ডে 50 বার প্লাস হয় মাইনাস হয়, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার লাইনের অভিমুখ পরিবর্তিত হয়, প্লাস মাইনাস ধরে তোমার টোটাল এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবে, যত তোমার ফ্রিকোয়েন্সি থাকবে জাস্ট ওটাকে 2 দিয়ে গুণ করে দাও, ততবার লাইনের অভিমুখ পরিবর্তন হয়। ঠিক আছে, এটা মাথার মধ্যে ক্লিয়ার করে নাও। নেক্সট 1.8 কি বলেছে, দেখো একটা রেজিস্ট্যান্স সার্কিট দেওয়া আছে, তুল্য রোধ বের করতে হবে। কি রকম সার্কিটটা আছে, সার্কিটটা এখানে খুবই সিম্পল সার্কিট দেওয়া আছে। দেখো, তোমাকে রেজিস্ট্যান্সের এন্ড পয়েন্টের নাম এ দিয়ে দিয়েছে, এটা বি দিয়ে দিয়েছে, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম, বলেছে এই সিস্টেমটার তুল্য রোধ কত হবে। তুমি সিম্পল ছবি দেখে বুঝতে পারছো এই দুটো সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে এদের দুজনের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হয়। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কত হয় এটা জানা আছে, সিম্পল হয় মা, m/a। m মানে কি, মাল্টিপ্লিকেশন, a মানে অ্যাডিশন, অর্থাৎ উপরে করব গুণ, নিচে করব যোগ। জাস্ট এটা মনে রাখো দুটো রোধের ক্ষেত্রে। তাহলে কি করব, উপরে 3 আর 6 গুণ করব, নিচে 3 আর 6 যোগ করব, তাহলে 3 × 6 18, 3 + 6 9, 9 দিয়ে 18 কেটে দাও, 2 ওহম, অর্থাৎ এই দুটো মিলিয়ে হবে কত, 2 ওহম। তাহলে এই 2 ওহম, এই 2 ওহম, আবার আরেকটা 2 ওহম, এই দুটাকে মিলিয়ে দুটাই কিসে আছে, শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ে সিম্পল দুজনের রোধ যোগ হয়ে যায়, তাহলে তুল্য রোধ কত হবে, 4 ওহম। দেখো কোন অপশনটা সঠিক, অপশন নাম্বার ডি, এটা হবে তোমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো 1.9 কি বলেছে, বলেছে নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। এটা সবথেকে সিম্পল কোশ্চেন, জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়, তোমাদের দেখো অপশন নম্বর ডি তে রয়েছে কার্বন 14।
খুবই সিম্পল কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখো 1.10 বলা আছে যে নিচের প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক হলো, সবচেয়ে দুর্বল বিজারক অর্থাৎ যার বিজারক ধর্ম সবথেকে কম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে এটা হচ্ছে সবগুলো প্রথম শ্রেণীর মৌল। তোমরা প্রত্যেকে প্রথম শ্রেণীর মৌল জানো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এটা হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিলের ফার্স্ট গ্রুপের যে মৌলগুলো, লিনা কি রব সে ফরিয়াদ, ফরিয়াদ অর্থাৎ ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রুপের মৌল। দেখো তোমাকে যেগুলো অপশন দেওয়া আছে সেগুলো সব ফার্স্ট গ্রুপের মৌল। তাহলে এদের মধ্যে সবথেকে লিস্ট বিজারক, সবথেকে দুর্বল বিজারক অর্থাৎ রিডিউসিং এজেন্ট সেটা কে বলতো? সেটা কিন্তু লিথিয়াম নয়, সেটা হলো সোডিয়াম। এই অ্যান্সারটা ভালো করে মুখস্থ করে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম গ্রুপের সবথেকে দুর্বল বিজারক হলো সোডিয়াম, ভুল করেও করবে না লিথিয়াম। লিথিয়াম হচ্ছে তীব্র বিজারক, সবথেকে দুর্বল বিজারক সোডিয়াম। নেক্সট কোশ্চেন বলা আছে 1.11 বলা আছে নিচের কোন যৌগটিতে সমযোজী আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান। দেখো প্রথম অপশন কি দেওয়া আছে? CCl4। CCl4 এ তোমরা সিম্পল বুঝতে পারছো, সি আর Cl এর মধ্যে সবই সমযোজী বন্ধন, কোনো আয়নীয় বন্ধন নেই। NH3 পুরোপুরি সমযোজী যৌগ, HCl ও সমযোজী যৌগ, কিন্তু CaCO3 ভালো করে দেখো, CaCO3 এখানে সমযোজী আয়নীয় দুটাই উপস্থিত। কারণটা কি বলবো? কারণটা হলো এই যে CO3 এটা হচ্ছে তোমার সমযোজী, CO3 হচ্ছে সমযোজী, এবং এই যে Ca2+ এবং CO3 এই দুটো যুক্ত হয়ে তৈরি করে CaCO3। এটা কি হয়ে গেল? আয়নীয়। অর্থাৎ CO3 এর মধ্যে সমযোজী বন্ধন, Ca2+ CO3 যুক্ত হয়ে তৈরি করে CaCO3 অর্থাৎ আয়নীয় ধর্ম। অর্থাৎ CaCO3 তে সমযোজী আয়নীয় দুটো প্রপার্টি রয়েছে। ব্যাস, এগুলো নোট করে নাও। নেক্সট শুরু করছি। হয়েছে লেখা? নেক্সট কোশ্চেন দেখো 1.12 তড়িৎ বিশ্লেষণের সময় কোথায় চারণ ঘটে, কোথায় বিচরণ ঘটে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাথার মধ্যে একদম রাখবে, এটা কিন্তু ভুলবেই না কোনো মতে। যে আমাদের যে ক্যাথোডে ঘটে বিজারণ এবং অ্যানোডে ঘটে জারণ। ক্যাথোডে ঘটে বিজারণ, অ্যানোডে ঘটে জারণ। এটা কিভাবে তোমরা মনে রাখতে পারো জানো? আচ্ছা তোমরা এইভাবে মনে রাখবে, ক্যাথোডের প্রথম অক্ষর কি হয়? সি, অ্যানোডের প্রথম অক্ষর কি হয় ইংলিশে? এ। বিজারণকে বলে রিডাকশন, আর জারণের প্রথম অক্ষর কি হয়? অক্সিডেশন, ও। জারণকে ইংলিশে বলে অক্সিডেশন, ওর ও, বিজারণ রিডাকশন, ওর আর, ক্যাথোড অ্যানোডের সি আর এ। আচ্ছা তুমি বলো এ আর সি এর মধ্যে কোনটা আগে আছে? এ। তাহলে ও আর আর এর মধ্যে কোনটা আগে আসবে? ও। তাহলে এ এর সঙ্গে ও, অর্থাৎ অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে জারণ। একদম মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোন অপশনটা হবে? ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট 1.10 দেখো কি বলেছে? বলেছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়া যোগ করলে, কপার সালফেটের কথা যখনই বলবে তোমরা মনে রাখবে নীল বর্ণ। কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়া যোগ করলে তোমার যে দ্রবণটা উৎপন্ন হবে তার বর্ণ হবে গাঢ় নীল। এটা হবে তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট 1.14 দেখো তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। ধাতুবিদ্যার কোশ্চেন। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি ব্যবহৃত হয় সেটা হলো তোমার তড়িৎ বিজারণ পদ্ধতি। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, তড়িৎ বিজারণ পদ্ধতি। নেক্সট 1.15 কি আছে? কোনটি অ্যাসিটিলিনের আইউপিএসি নাম? আচ্ছা অ্যাসিটিলিন তোমরা জানো? অ্যাসিটিলিন মানে কি হয়? CH ট্রিপল বন্ড CH, এটাকে বলা হয় অ্যাসিটিলিন। CH ট্রিপল বন্ড CH, C2H। তাহলে এর আইউপিএসি নাম কি হবে? দেখো দুটা কার্বনকে আমরা কি বলি? ইথ, আর ট্রিপল বন্ডকে কি বলি? আইন। তাহলে দুজনকে আমরা যদি একসঙ্গে যোগ করে দিই ইথ আইন, ইথাইন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার বি, বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা প্রশ্ন? এরপর দেখো আমরা চলে যাই বিভাগ খ। বিভাগ খ এর প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে, 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সিম্পল অ্যান্সার আয়োনোস্ফিয়ার।
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এর সঙ্গে একটি অথবা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? এটারও অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। টেলি স্তর যোগাযোগ ব্যবস্থা বা বেতার তরঙ্গের কথা যদি তোমাদের বলে, সেটারও অ্যান্সার কি লিখবে তোমরা? আয়োনোস্ফিয়ার লিখবে। নেক্সট 2 নম্বর কি বলেছে? পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো। পুনর্নবীকরণযোগ্য মানে সেই সব শক্তি উৎস যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি, ওদের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস বলা হয়। তাহলে কোনটা হবে? দুটা এক্সাম্পল চেয়েছে তোমাদের, একটা তোমরা বায়ু শক্তি করতে পারো, জলশক্তি করতে পারো, এই দুটো হবে পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো 2.3। 2.3 এ বলা আছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলোর সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। অবশ্যই সত্য, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটাই তো আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ। আচ্ছা, আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্ব ছিল সেখানে বলা হয়েছিল যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আদর্শ গ্যাসের যে অণুগুলোর আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় খুব নগণ্য, অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলোর কোনো আয়তন প্রায় নেই বললেই চলে, এবং আদর্শ গ্যাসের অণুগুলো একে অপরের মধ্যে কোনো আকর্ষণ বলও নেই, এটা বলা হয়েছিল গ্যাসের গতীয় তত্ত্বে। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুগুলো, বাস্তব গ্যাসের যে অণুগুলো তাদের তো নির্দিষ্ট আয়তন রয়েছে, অর্থাৎ কোনো একটা ধরো গ্যাসের সিলিন্ডার মধ্যে গ্যাস আছে, গ্যাসের অণুগুলোর কি কোনো আয়তন নেই? ওরাও তো জায়গা জুড়ে আছে, ওদের আয়তন রয়েছে। তাহলে এই কথাটা সঠিক না, সেটাই হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে বিচ্যুতির কারণ, যে বাস্তবে গ্যাসের অণুগুলো সসীম আয়তন রয়েছে, কিন্তু যেটা গ্যাসের গতীয় তত্ত্ব সেখানে বলা হচ্ছে যে গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নাই, প্রায় নাই বললেই চলে। এটা কিন্তু একদম ভুল। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 2.4। 2.4 এ বলা আছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু ড্যাশ আরটি। পিভি ইকুয়াল টু ড্যাশ আরটি। আচ্ছা, এই জায়গাটা কি বসে? আদর্শ গ্যাসের আমরা সমীকরণ জানি পিভি ইকুয়াল টু 10 আরটি। এন মানে কি? গ্যাসের মোল। কিন্তু এখানে গ্যাসের কি দেওয়া আছে? আয়তন 11.2 লিটার। যদি তোমাকে আয়তন দেওয়া থাকে তাহলে মোল বের করার ফর্মুলা কি? যে আয়তনটা দেওয়া আছে ওকে 22.4 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে না মোল। যে আয়তন দেওয়া আছে ওটাকে 22.4 দিয়ে ভাগ করে দাও, সেটাই হয়ে যাবে আমার কি? গ্যাসটার মোল। তাহলে 11.2 কে 22.4 দিয়ে কেটে দিলে নিচে চলে আসবে 2, অর্থাৎ হাফ। তাহলে পিভি ইকুয়াল টু কত হবে? এন। এন এর ভ্যালু কত আসলো? হাফ। তাহলে পিভি ইকুয়াল টু হাফ আরটি, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 2.5 কি বলেছে? 2.5 এ বলা আছে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। খুবই সিম্পল কোশ্চেন। সুপরিবাহী তরল পদার্থ হলো পারদ, Hg। এটা একটি সুপরিবাহী তরল পদার্থ। নেক্সট কোশ্চেন 2.6। এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট্ট দর্শনে দেখতে চান, অর্থাৎ বহুতল বাড়ির প্রতিবিম্বকে উনি ছোট দেখতে চাইছেন। আচ্ছা, দর্পণের ক্ষেত্রে কি হয়? অবতল দর্পণে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণে সৎ, অসৎ। অসৎ একবারই গঠিত হয় যখন বস্তুটাকে ফোকাসের মেরুর মধ্যে রাখা হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠিত হয় এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, এটা মাথায় রাখবে। তাহলে যদি ছোট প্রতিবিম্ব দেখতে চাই তাহলে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করব? অলওয়েজ উত্তল দর্পণ। উত্তল দর্পণ ব্যবহার করো, ছোট প্রতিবিম্ব দেখে নাও। অর্থাৎ বড় প্রতিবিম্বকে ছোট করে দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। এই কারণটার জন্য কি হয়, গাড়ির যে সামনের ভিউ ফাইন্ডার সেখানেও উত্তল দর্পণ ব্যবহার করে, যাতে পিছনের গাড়ির ছবিগুলো অনেক দূর অবধি খুব ছোট্টভাবে উত্তল দর্পণের মধ্যে এঁটে যায়। ক্লিয়ার এই কথাটা? অথবা কি বলেছে? বলেছে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির কিরূপ প্রতিফলন হয়। 2.6 অথবাতে আছে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির কিরূপ প্রতিফলন হয়। কিরূপ প্রতিফলন হবে? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে তুমি এটা ভাবো, অবতল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের, এটা প্রধান অক্ষ বলা হয়, প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি আসে তাহলে সেটি প্রতিফলনের পর কার মধ্যে দিয়ে যায়? ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। তাহলে এই কথাটা লিখে দেবে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সর্বদা ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। ক্লিয়ার? এইটুকুটা নোটস করে নাও। নেক্সট কোশ্চেন লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন 2.7।
কি বলেছে 2.7 আছে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি। আচ্ছা, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী, সাদা আলো থেকে আমরা জানি কি কি আলো উৎপন্ন হয়। সাদা আলো থেকে টোটাল 7টা বর্ণ উৎপন্ন হয়, যেটার ফর্মুলা আশা করি তোমরা জানো। সূত্রটা VIB GY OR ভিবগিওর, যেখানে ভি মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। প্রান্তিক বর্ণ মানে শেষের দুটো বর্ণ কি কি, এক প্রান্তে ভায়োলেট এক প্রান্তে রেড, অর্থাৎ এক প্রান্ত বেগুনি অপর প্রান্তে লাল, এটাই হবে প্রান্তিক বর্ণ। সিম্পল কোশ্চেন। নেক্সট চলে আসো, কি প্রশ্ন বলেছে 2.8 আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা। আর্থিং তার ভূসংলগ্ন রাখা হয় যাতে বাড়িতে কোনো শর্ট সার্কিট না হয়ে যায়, এই কারণের জন্য আর্থিং তার যে ভূসংলগ্ন থাকে এটার কারণ হলো যে পৃথিবীর বিভব প্রায় শূন্য। পৃথিবীর বিভব কত ধরা হয়, শূন্য ধরা হয়, সেই জন্য আর্থিং করে দেওয়া মানে ওর বিভবটা জিরো হয়ে গেল। ক্লিয়ার, অর্থাৎ সব এক্সট্রা কারেন্ট ভূপৃষ্ঠের মধ্যে চলে যায়। এর সঙ্গে দেখো অথবাতে কি কোশ্চেন রয়েছে, অথবাতে কোশ্চেন রয়েছে যে 3 পিন প্লাগের মোটা পিনটি হলো। তোমরা 3 পিন প্লাগ দেখেছো, 3 পিন প্লাগের একটা দেখবে মোটা পিন থাকে, দুটো পাতলা পাতলা পিন থাকে। এবার 3 পিন প্লাগের যে মোটা পিন সেটা হচ্ছে 8 তারের পিন। সেটি কেন মোটা করা হয়, যাতে বাকি দুটা তারের যে কানেকশন সেই কানেকশনের মধ্যে যাতে আর্থের পিনটা ঢুকে না যায়, সেই জন্য আর্থ পিনটাকে মোটা করা হয়, তাহলে চিনতে যাতে সুবিধা হয় এবং কানেকশনটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে এই কোণটা হয় 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নিঃসৃত হয়। তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে নিঃসৃত হবে, নিউক্লিয়াস। তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়াস থেকে নিঃসৃত হয়। এরপর বলেছে অ্যানোড বাদে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2.1 নম্বর। অ্যানোড বাদে উপস্থিত দুটি দামি ধাতু হলো AU AG, এই দুটোর নাম লিখবে তাহলেই হবে। AU মানে কি, সোনা, আর AG মানে কি, রূপা বা সিলভার। নেক্সট কোশ্চেন দেখো 2.12 কি বলেছে, কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়। কোন বস্তুতে যদি তুমি সোনার প্রলেপ দিতে চাও তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়, পটাশিয়াম অরোসায়ানাইড, অরোসায়ানাইড। আচ্ছা, রূপার প্রলেপ যদি দিতে হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ব্যবহার করা হয়। এই দুটো কোশ্চেন মাথায় রাখবে। এর সঙ্গে অথবা একটি কোশ্চেন রয়েছে, কি বলেছে, বলেছে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কি। পিতলের চামচের উপর সিলভারের প্রলেপ দেব, সিলভার মানে রূপা। আচ্ছা, যার ওপর প্রলেপ দেওয়া হয় সেটাকে রাখা হয় ক্যাথোডে, আর যার প্রলেপ দেওয়া হয় সেটাকে রাখা হয় অ্যানোডে। অর্থাৎ আমি সিলভারের প্রলেপ দিচ্ছি, তাহলে যে বিশুদ্ধ সিলভার সেটাকে আমরা রাখবো অ্যানোড। অ্যানোড হিসেবে কি ব্যবহার করবো আমরা, তাহলে বিশুদ্ধ সিলভার। নেক্সট কোশ্চেন দেখো 2.13 বলেছে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট অঙ্কন করো। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড মানে MgO, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, এটা কি ধরনের যৌগ, এটা হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগের লুইস ডট কিভাবে অঙ্কন করব, তোমরা জানো ম্যাগনেসিয়াম কত নম্বরে আছে, 12 নম্বরে। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি 2 8 2। অক্সিজেন কত নম্বরে আছে, 8 নম্বরে, এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 6। এবার তুমি শেষ কক্ষের ইলেকট্রন দেখো, দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে 2টা ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ অষ্টক পূর্তি করতে গেলে ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর অষ্টক পূর্তি হয়ে যাবে, আর অক্সিজেন যদি 2টা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ওর অষ্টক পূর্তি হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়ামের যে অণুটা আছে সে কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এবার ম্যাগনেসিয়ামের যে অণুটা আছে সেটা 2টা ইলেকট্রন বর্জন করবে, 2টা ইলেকট্রন বর্জন করে কি তৈরি করবে, Mg2+। সিম্পল ব্যাপার। আচ্ছা, 2টা ইলেকট্রন বর্জনকে আমরা মাইনাস দিয়ে দেখাই না, -2 ওদিকে গেলে কি হয়ে যাবে, +2টা ইলেকট্রন। অর্থাৎ ম্যাগনেসিয়াম অণু 2টা ইলেকট্রন বর্জন করলো, দিয়ে তৈরি করলো Mg2+। আর অক্সিজেন কি করবে, অক্সিজেন এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে গঠন করবে O2-। এবার Mg2+ আর O2-, Mg2+
প্লাস O2 মাইনাস দুজন যুক্ত হয়ে কি তৈরি করে দেবে MgO। এটাই হলো সিম্পল লুইস ডট। লুইস ডট আকার এখানে কোনো দরকার নেই, কারণ MgO আয়নীয় যৌগ, আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা এইভাবেই করতে পারি। আর তোমরা যদি নিতান্তই দেখাতে চাও তো ইলেকট্রন বিন্যাস দিয়ে গোল করে দেখাতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি এটা করলেই হবে। ঠিক আছে, নোট করে নাও। নেক্সট কোশ্চেন হয়েছে, মিটে দিলাম। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ রয়েছে 2.14.1। কি বলা আছে? বলা আছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল 2.14.1। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা ডান স্তম্ভে? সিম্পল, দেখতে পাচ্ছ সেকেন্ড যে গ্রুপটা সেটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওর মধ্যে যেটা Mg আছে, Mg হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল। সেকেন্ড শ্রেণী আশা করি মনে আছে, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, বেরিয়াম, রেডিয়াম, এরকম ব্যাপার। ঠিক আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ম্যাগনেসিয়াম এটা হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা মৌল। সিম্পল। তাহলে 2.14.2 এটা কি বলেছে? বলেছে কাঁসা। আচ্ছা, কাঁসা প্রত্যেকে জানি কপার আর টিন এর মিশ্রণকে বলা হয় কাঁসা। ঠিক আছে, নেক্সট 2.14.3 বলা আছে একটি বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল কোনটা হবে? বিরল মৃত্তিকা মানে হচ্ছে গ্রুপ ডি এর মৌলগুলো, সেটা হচ্ছে সিরিয়াম। 2.14.4 কি বলা আছে? দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, একটাই অপশন পড়ে আছে NH4Cl। এটা আমরা প্রত্যেকে জানি যে অ্যামোনিয়া আর HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস, HCl গ্যাস দুজনের সঙ্গে আমরা বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ পাই, অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপর নেক্সট কোশ্চেন দেখো 2.15 কি বলা আছে? কি কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম? নাইট্রোজেনের সক্রিয়তা কেন কম? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইট্রোজেন অণুর যদি হয় N2, ওর গঠন আমরা প্রত্যেকে জানি N ট্রিপল বন্ড N, অর্থাৎ নাইট্রোজেন অণু একে অপরের সঙ্গে, নাইট্রোজেন পরমাণু একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে ট্রিপল বন্ড, ত্রিবন্ধনী দ্বারা যুক্ত থাকে। ত্রিবন্ধনী দ্বারা যুক্ত থাকার কারণে এরা আর কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে চায় না, এদের বন্ডটা ভাঙা খুবই কঠিন, এই কারণের জন্য এর রাসায়নিক সক্রিয়তা খুবই কম। তাহলে তোমরা কি লিখবে? যে নাইট্রোজেন অণুর গঠনে দেখা যায় যে একটি নাইট্রোজেন পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে ত্রিবন্ধনী দ্বারা যুক্ত থাকে, সেই জন্য এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় ZnO, জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল, ফিলোসফার্স উল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এর সঙ্গে অথবা রয়েছে, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? আচ্ছা, এটা প্রত্যেকে জানো, অথবাটা কি হবে? ম্যাগনেটাইট হচ্ছে আয়রনের আকরিক। ম্যাগনেটাইটের ফর্মুলা জানো? ম্যাগনেটাইটের ফর্মুলা হয় Fe3O4। Fe3O4 এটা হচ্ছে ম্যাগনেটাইটের ফর্মুলা। ম্যাগনেটাইট, রেড হেমাটাইট এগুলো সব হচ্ছে আয়রনের আকরিক। নেক্সট 2.17 বলা আছে সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? আচ্ছা, কিটোন মানে হচ্ছে C ডবল বন্ড O, এটাকে কিটোন বলা হয়। তাহলে সরলতম কিটোন কোনটা বলো তো? CH3 বন্ড C ডবল O CH3, এটা হচ্ছে সরলতম কিটোন। তাহলে সরলতম কিটোনে তোমরা দেখতে পাচ্ছ কটা কার্বন রয়েছে? একটা, দুটা, তিনটা, অর্থাৎ তিনটি কার্বন পরমাণু থাকে সরলতম কিটোন। নেক্সট এর সঙ্গে অথবা দেখো রয়েছে, সংকেত লেখো 2-মিথাইল প্রোপিন। সংকেত লেখো 2-মিথাইল প্রোপিন। আচ্ছা, প্রোপিন, প্রোপ কথার অর্থ কি? তিনটা কার্বন, তাহলে তুমি আগে তিনটা কার্বন এখানে নাও, একটা, দুটা, তিনটা। এবার 2-মিথাইল অর্থাৎ 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, 2 নম্বর কার্বন কোনটা? মাঝখানে, তাহলে এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ লাগিয়ে দাও। এবার বলেছে প্রোপিন, ইন কথার অর্থ কি? N মানে হচ্ছে প্রোপেন, N মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, ইন মানে হচ্ছে ডবল বন্ড, আইন মানে হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে ইন মানে ডবল বন্ড, অর্থাৎ একটা ডবল বন্ড রয়েছে। ব্যাস, এবার কার্বনের হাত তোমাকে মিলাতে হবে। তোমরা জানো কার্বনের 4টা করে হাত। দেখো এই কার্বনটার একটা হাত, দুটা হাত, তিনটা, চারটা। এই কার্বনের দুটা হাত হয়েছে, তাহলে আর দুটা হাত কে পূরণ করবে? হাইড্রোজেন। এই কার্বনের দেখো একটা হাত রয়েছে, তাহলে তিনটা হাত কে পূরণ করবে? তিনটা হাইড্রোজেন। তাহলে এটা হয়ে যাবে সংকেত 2-মিথাইল প্রোপিন। লাস্ট কোশ্চেন আজকের ভিডিও কি বলা হয়েছে? মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন ক্রমের বৃদ্ধি অনুসারে সাজাও। কে কে আছে? 2.18 প্রথমটা হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। আচ্ছা, CH4 এর গঠন জানো? C
এইচ 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 এইচ, এরকম টাইপের গঠন হয় CH4 এর। আচ্ছা এটা কি ধরনের গঠন? চতুস্তলকীয় গঠন। এই গঠনের ক্ষেত্রে এই যে CHH এদের যে কোণটার মান, এই কোণটার মান হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটাই হচ্ছে বন্ধন কোণ। এবার বাকিগুলো দেখি। বাকি হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত কি? C2H4, অর্থাৎ এখানে ডবল বন্ড থাকে, তাহলে ওর গঠনটা কি রকম হয়? C ডবল বন্ড C H H H H C2H4। ওর ক্ষেত্রে এই যে বন্ধন কোণ, এটাকে বলা হয় বন্ধন কোণ। এই কোণের মান হয় 120 ডিগ্রি। এবার আচ্ছা আমরা নিচেরটা একটু মিটিয়ে নিই। এবার আরেকটা কি আছে? আরেকটা বলেছে তোমাকে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে কি? C2H2, তাহলে ওর ক্ষেত্রে কি হয়? CH ট্রিপল বন্ড CH, এটা হলো অ্যাসিটিলিন। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা একটা সরল রেখা, তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এবার তোমাকে বলেছে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও, তাহলে সবথেকে বেশি কার? C2H2 অ্যাসিটিলিন, তার আগে কে? C2H4, আর সবথেকে কম কার? CH4। বৃদ্ধির অনুসারে সাজাও, তাহলে CH4 সবথেকে কম, ওর থেকে বড় C2H4, ওর থেকে বড় C2H2, অর্থাৎ মিথেন, তারপর ইথিলিন, তারপর অ্যাসিটিলিন। এটা হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওতে এইটুকুটাই থাকলো। তোমরা ভালো করে এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করতে থাকো। এবিটিএ তোমরা যদি পুরোপুরি কমপ্লিট করতে পারো, তাহলে এর বাইরে কিন্তু মাধ্যমিকে আর কোনো শর্ট কোশ্চেন আসবে না। অল দ্য ভেরি বেস্ট।